আমরা যে আলোচনাটা করতেছি কন্ডিশনাল, তাহলে কন্ডিশনাল শব্দটিকে ভাঙলে সৃষ্টি হয় কন্ডিশন যোগ এল। কন্ডিশন শব্দটি নাউন আর নাউনের সাথে এল যুক্ত করলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে কন্ডিশনাল শব্দটা ওয়ার্ড হিসেবে একটা কি অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি এটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্রোনাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, ভার্বকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, কিন্তু কোনো অ্যাডজেক্টিভকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না। তারপরও আমরা কন্ডিশনালের সাথে এস যুক্ত করে কন্ডিশনালস কেন করলাম? এর কারণ হলো একটা ওয়ার্ড স্বাভাবিকভাবে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ যাই হোক না কেন, যখন তাকে কোনো কিছুর শিরোনাম বা টাইটেল হিসেবে ব্যবহার করা হয় তখন সে কিন্তু নাউনের কাজ করে। সেই বিবেচনায় কন্ডিশনাল শব্দটা হচ্ছে একটা নাউনের কাজ করছে এখানে। আর যেহেতু সে নাউনের কাজ করছে তাই তার প্লুরাল করাই যায়, কারণ আমরা অনেক ধরনের কন্ডিশনাল পাই। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই কন্ডিশনাল প্লুরাল ফর্ম করা হয়েছে কন্ডিশনালস। সো কন্ডিশনাল জিনিসটা কি? কন্ডিশন শব্দের বাংলা অর্থ হচ্ছে শর্ত। মানে কোন কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, কথাগুলো আগে বলছেন। কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকবে, এই দুইটা ক্লোজের মধ্যে একটা টেন্সের সম্পর্ক বজায় রাখতে হয়, সেটাই হচ্ছে আমাদের কাজ। যেমন আমি যদি বলি যে যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো তাহলে আমি আসব, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আমি আসবো কি না সেটা নির্ভর করতেছে তুমি আমাকে নিমন্ত্রণ করবা কি না তার উপর। তাহলে আমরা বলতে পারি যে যখন একটা শর্ত পূরণ হওয়া সাপেক্ষে আরেকটা ক্রিয়া সম্পন্ন হয় সেই প্রক্রিয়াকেই ইংরেজিতে বলা হয় কন্ডিশনাল। যখন একটা শর্ত পূরণ হওয়া সাপেক্ষে আরেকটা ক্রিয়া সম্পন্ন হয় সেই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় কন্ডিশনাল। তো কন্ডিশনালের সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম। এখন কন্ডিশনালের ক্ষেত্রে দুইটা কিন্তু ক্লোজ থাকে, এই দুইটা ক্লোজের মধ্যে টেন্সের সম্পর্ক নির্ণয় করাটাই হচ্ছে আমাদের কাজ। এখানে একটা বাক্য দেখেন, লেখা আছে ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দেয়ার। যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো আমি সেখানে, এটাকে একটু সরাতে ঝামেলা করছি, সরি। এই দুইটা তিনটা বাক্য একটু ভালো করে খেয়াল করেন। আমি জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব কন্ডিশনাল বুঝাবো। আগে আমরা ন্যাচারাল স্টাইলে একটু বুঝি। এখানে ইনভাইট ভার্বটা আছে প্রেজেন্ট টেন্স, আর পরে ক্লোজের ভার্বটা হয়ে গেল কি ফিউচার টেন্স। ইফ ওয়াটার ইজ বয়েলড, যদি পানি ফুটানো হয়, ইট বিকামস পিওর। এখানে ইজ ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, প্যাসিভ ভয়েস কিন্তু প্রেজেন্ট টেন্স, আর এখানে পরের ক্লোজের ভার্বটা হয়ে গেছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা যেটা বুঝলাম যে ইফ আনলেস যুক্ত এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোর একটা ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লোজটা প্রেজেন্টও হতে পারে আবার ফিউচারও হতে পারে। এই দুইটা বাক্য থেকে কিন্তু আমরা সেই নিয়মটাই গেস করতেছি যে একটা ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী ক্লোজটা প্রেজেন্টও হতে পারে আবার ফিউচারও হতে পারে। এদের মধ্যে পার্থক্যটা কি দেখেন, এখানে বলছে যদি পানি ফুটানো হয় পানি বিশুদ্ধ হবে, তার মানে এটা চিরন্তন সত্য, নিয়মিত ঘটনা। তাহলে আমরা বুঝলাম যদি চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা বুঝায় তাহলে একটা প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট হবে। আর যদি সাধারণ কোনো ঘটনা বুঝায় তাহলে একটা প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার হবে। যেমন তুমি আমারে ইনভাইট করলে আমার যে সেখানে যেতেই হবে ব্যাপারটা এরকম বাধ্যগত না। তাহলে আমরা বুঝলাম একটি ক্লোজ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটা প্রেজেন্টও হতে পারে ফিউচারও হতে পারে। যদি চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা বুঝায় তাহলে হবে প্রেজেন্ট টেন্স, আর যদি সাধারণ কোনো ঘটনা বুঝায় তাহলে হবে ফিউচার টেন্স। তার মানে আমরা যেটা বুঝলাম যে কন্ডিশনালের ক্ষেত্রে শুধু টেন্সের সম্পর্ক নির্ণয় করাটাই আমাদের কাজ। পরীক্ষায় কেমনে প্রশ্ন হবে? পরীক্ষায় প্রশ্ন হবে এভাবে, এই জায়গাটাতে গ্যাপ দিবে, দিয়ে আমাকে অপশন দিবে জয়েন, এ নাম্বার অপশন দিল জয়েন, বি নাম্বার অপশন দিল উইল জয়েন, সি নাম্বার অপশন দিল উড জয়েন, ডি নাম্বার অপশন দিল যে শুধু জয়েন্ট। তখন আমাকে বুঝতে হবে আমি তো নিয়ম পড়েছিলাম একটি ক্লোজ প্রেজেন্ট টেন্স হলে পরেরটা প্রেজেন্ট বা ফিউচার হয়, চিরন্তন সত্য হলে প্রেজেন্ট, সাধারণ ঘটনা হলে ফিউচার। এ তো সাধারণ ঘটনা তার মানে ফিউচার, সুতরাং সঠিক উত্তর হবে উইল জয়েন। অথবা এমন হতে পারে যে
দ্বিতীয় ক্লোজটা পূর্ণাঙ্গ আছে, প্রথম ক্লোজটাও দিয়েছে অপূর্ণাঙ্গ। মানে এই দ্বিতীয় ক্লোজটা এটা আছে পূর্ণাঙ্গ আর প্রথমটা গ্যাপ রাখছে, তখন আমাকে বুঝতে হবে দ্বিতীয়টা যেহেতু প্রেজেন্ট ফিউচার টেন্স, নিশ্চয়ই আগেরটা প্রেজেন্ট টেন্সই হবে। চলেন তাহলে এরকম কোন টেন্স থাকলে কোন টেন্স হবে সেটা আগে আমরা একতরফা পড়ে আসি, তারপর আমরা বাকিটা দেখব। ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, কোনো প্রশ্ন থাকবে না আশা করি। এক নম্বরে আছে যদি একটা ক্লোজ প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট বা ফিউচার হবে। বুঝলামই তো আমরা, চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা হলে প্রেজেন্ট টেন্স হবে, আর সাধারণ ঘটনা হলে ফিউচার টেন্স হবে। এই যে যখন দুইটা ক্লোজই প্রেজেন্ট টেন্স, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল, আর একটা প্রেজেন্ট হলে আর একটা ফিউচার, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়টা হলো কোন টেন্সের সাথে কোন টেন্সটা কি। তো এই উদাহরণ আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় বাক্যে দেখেন, দ্বিতীয় নিয়মে যদি একটি ক্লোজ পাস্ট টেন্স হয়, পাস্ট মানে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট, তাহলে পরের ক্লোজটা সাধারণ পাস্ট না হয়ে কন্ডিশনাল পাস্ট হবে। এখন কন্ডিশনাল পাস্ট আবার কি? কন্ডিশনাল পাস্ট হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, তারপর V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে আমরা কি বুঝলাম? একটি ক্লোজ পাস্ট টেন্স হলে পরের ক্লোজটা হবে কন্ডিশনাল পাস্ট, আর যদি দ্বিতীয় ক্লোজটা হয় কন্ডিশনাল পাস্ট, তাহলে আগের ক্লোজটা নিশ্চয়ই কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে একটা ক্লোজ পাস্ট হলে পরেরটা হবে কন্ডিশনাল পাস্ট, তার মানে দ্বিতীয় ক্লোজটা কন্ডিশনাল পাস্ট হলে আগেরটা হবে কি? পাস্ট। ভালো করে দেখে যান, কন্ডিশনাল পাস্ট মানে সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট V1। যেমন একটা বাক্য দেখেন এখানে, ইফ ইউ ইনভাইটেড মি আই উড জয়েন দেয়ার। এখানে আমি যখন দেখলাম ইনভাইটেড পাস্ট ফর্মে আছে, পরেরটা হবে কন্ডিশনাল পাস্ট, তাই আমি সাবজেক্টের পরে উড ব্যবহার করলাম, এরপর ভার্বের বেস ফর্ম জয়েন, উড জয়েন দেয়ার। এখন মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কখন উড ব্যবহার করব, কখন কুড, কখন মাইট? যখন দেখবেন ক্রিয়ার শেষে ইতো ইতে ইতাম আসে, তখন দেবো উড। যদি তুমি আমাকে নিমন্ত্রণ করতে, তাহলে আমি যাইতাম বা যোগ দিতাম, এই জন্য উড জয়েন। আর যখন হবে যে আমি যোগ দিতে পারতাম, তখন হবে কুড জয়েন। তাহলে অ্যাবিলিটি বুঝালে পারতো পারতাম হলে কুড, আর ইতো ইতাম হলে উড। আর যখন সম্ভাবনা বুঝায় তখন মাইট। যেমন আমি যদি বাংলা বাক্য এভাবে বলি, যদি তুমি আমাকে ডাকতে তাহলে আমি কিন্তু গেলেও যেতে পারতাম, বা যোগ দিলেও দিতে পারতাম, অংশ নিলেও নিতে পারতাম, সম্ভাবনা। তখন আমাকে বলতে হবে ইফ ইউ ইনভাইটেড মি আই মাইট জয়েন দেয়ার। আপনাদের জন্য সুবিধা হলো পরীক্ষায় কিন্তু একই সাথে উড কুড মাইট দিয়ে নরমালি অপশন থাকে না। পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে, ইফ ইউ ইনভাইটেড মি, এটা পাস্ট টেন্স, এই অংশের মধ্যে হয় উড জয়েন দিবে, না হলে কুড জয়েন অথবা মাইট জয়েন। একসাথে তিনটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ তিনটাই হতে পারে সঠিক। তাহলে মনে রাখলেই হবে একটা অংশ পাস্ট হলে পরেরটা হবে কন্ডিশনাল পাস্ট, আর কন্ডিশনাল পাস্ট মানে সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট প্লাস V1। 3 নম্বর নিয়মে দেখেন, যদি একটা অংশ পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্টের পরে হ্যাড, তারপর V3, সেটা হলো পাস্ট পারফেক্ট। যদি একটা অংশ পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরেরটা হবে কন্ডিশনাল পারফেক্ট। আর কন্ডিশনাল পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। মনে রাখবেন, মুখস্থ করবেন আমার সাথে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তার মানে যদি দ্বিতীয় অংশটা কন্ডিশনাল পারফেক্টে থাকে, তাহলে আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট। এটা থাকলে এটা, ওটা থাকলে এটা হবে। আচ্ছা, তো
তাহলে একটা অংশ পাস্ট পারফেক্ট হলে পরেরটা হবে কি কন্ডিশনাল পারফেক্ট। কন্ডিশনাল পারফেক্ট ডোন্ট টাচ শিহাব। কন্ডিশনাল পারফেক্ট মানে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এরপর V3। বারবার বলতেছি মুখস্থ করায় দেওয়ার জন্য। এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, দেখেন এখানে আছে পাস্ট পারফেক্ট, তাই পরেরটা হয়ে গেছে কন্ডিশনাল পারফেক্ট। আর কন্ডিশনাল পারফেক্ট জন্যই সাবজেক্টের পরে উড হ্যাভ জয়েন্ট হয়েছে। আচ্ছা, তাহলে একটা ক্লোজ প্রেজেন্ট হলে পরেরটা হবে প্রেজেন্ট, এর নাম ফার্স্ট কন্ডিশনাল। একটা ক্লোজ প্রেজেন্ট হলে পরেরটা হবে ফিউচার, এর নাম হলো সেকেন্ড কন্ডিশনাল। সরি, জিরো কন্ডিশনাল প্রেজেন্ট থেকে প্রেজেন্ট জিরো কন্ডিশনাল, আর প্রেজেন্ট টু ফিউচার ফার্স্ট কন্ডিশনাল, আর পাস্ট থেকে কন্ডিশনাল পাস্ট সেকেন্ড কন্ডিশনাল। একটা পাস্ট পারফেক্ট মানে পরেরটা কন্ডিশনাল পারফেক্ট হলো থার্ড কন্ডিশনাল। আচ্ছা, সো কন্ডিশনালের কাহিনী শেষ। এখন আমরা কন্ডিশনালের সাথে সিকোয়েন্স অফ টেন্স বুঝবো। আচ্ছা, 4 নম্বর নিয়মে এই জন্য আমি যোগ করে দিয়েছি। দেখেন, যখন আমরা দেখব দুই দিকে দুইটা ক্লোজ, হ্যাঁ দুই দিকে দুইটা ক্লোজ, মাঝখানে উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম অথবা হাই টাইম আছে। এই যে উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম বা হাই টাইম, এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশের ভার্বটা কিন্তু পাস্ট ফর্ম হবে। তার মানে কি, ডু থাকলে ডিড হবে, ক্যাচ থাকলে কট হবে, রাইট থাকলে রোড হবে, সি থাকলে স হবে, হ্যাঁ লিভ থাকলে লিফট হবে, লিভ থাকলে লেফট হবে, এভাবে। তাহলে উইশ অ্যাজ ইফ অ্যাজ দো মুখস্থ করে ফেলেন। উইশ অ্যাজ ইফ অ্যাজ দো, ইট ইজ টাইম, হাই টাইম, যদি এর আগের অংশটা প্রেজেন্ট হয় পরের ভার্বটা হবে পাস্ট ফর্ম। কিন্তু যদি সেখানে বি ভার্ব পাই, তাহলে বি ভার্ব পাইলে পাস্ট হিসেবে ওয়াজ না দিয়ে সব সময়ের জন্য আমরা ওয়ার দিব। আই হলো ওয়ার, ইউ হলো ওয়ার, হি হলো ওয়ার। কিন্তু এমন যদি দেখা যায় যে উইশ অ্যাজ ইফ অ্যাজ দো, ইট ইজ টাইম, হাই টাইম এর আগের অংশটা আছে পাস্ট টেন্সে, আগেরটাই পাস্ট, তখন পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। উদাহরণ দেখি আমরা। যেমন দেখেন একটা বাক্য লিখেছি, হি টক্স অ্যাজ ইফ, এখানে আছে অ্যাজ ইফ। তো যদি অ্যাজ ইফ থাকে ভালো কথা, অ্যাজ ইফ এর আগেরটা কি আছে প্রেজেন্ট ফর্ম। তো অ্যাজ ইফ এর আগেরটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা জানি আগেরটা প্রেজেন্ট হলে পরের ভার্বটা কি হয় পাস্ট, তাই এখানে নো এর পাস্ট হয়ে গেল নিউ। সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। এখানে হি টক্স অ্যাজ ইফ এর আগেরটা আছে প্রেজেন্ট, তাই পরের ভার্বটা পাস্ট, আর বি ভার্ব হওয়ার কারণে সববার জন্য কি দেওয়া হলো ওয়ার দেওয়া হলো। অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, বাস্তবে কিন্তু সে পাগল না। তাহলে বাস্তবে যখন কোনো কিছু সম্ভব না, অবাস্তব কিছু, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বি ভার্ব হিসেবে কি ব্যবহার করি, ওয়ার ব্যবহার করি। আচ্ছা, এবার এর পরের বাক্যে দেখেন, লেখা আছে হি টকড, পরের বাক্যে লেখা আছে হি টকড অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ যে আছে এখানে, অ্যাজ ইফ এর আগের ভার্বটা আছে কোন টেন্স, পাস্ট টেন্স। অ্যাজ ইফ এর আগেটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট। এই জন্য আমি লিখেছি এখানে হ্যাড নোন। তাহলে অ্যাজ ইফ এর আগেরটা যদি প্রেজেন্ট হয় পরের ভার্বটা হবে পাস্ট, আর যদি আগেরটাই হয় পাস্ট পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি আরেকটা বাক্য দেখতেছি, হি টকড as if he had been a mad। এখানে as if এর আগে টক কি পাস্ট টেন্সে আছে, তো পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট। পরীক্ষায় এই জায়গাটা কি থাকবে জানেন, পরীক্ষায় এই জায়গাটাতে গ্যাপ থাকবে এরকম। অপশন দিবে এভাবে, অপশনে এ নাম্বারে দিবে ওয়াজ, বি নাম্বারে দিবে ওয়ার, সি নাম্বারে দিবে হ্যাড, আর ডি নাম্বারে দিবে হ্যাড বিন। তখন আমাকে বুঝতে হবে যে এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর আগেরটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট, ওয়াজও হবে না, ওয়ারও হবে না,
হ্যাড পাস্ট পারফেক্ট, ভালো কথা। হ্যাড থাকলে যদি পাস্ট পারফেক্ট হয়, হতেই পারে, কিন্তু হ্যাডের পরে তো আরেকটা মূল ভার্ব লাগবে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা কি আছে? নেই, তার মানে হ্যাড দিয়েও হবে না। সুতরাং সঠিক উত্তর হবে হ্যাড বিন, কারণ পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কি? বিন। সুতরাং সঠিক উত্তরটা হয়ে যাবে হ্যাড বিন। তাহলে আমরা কি বুঝলাম? যে উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, হাই টাইম, এর আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের ভার্বটা হবে পাস্ট ফর্ম, আর বি ভার্ব থাকলে হবে ওয়্যার। কিন্তু আগেরটা যদি হয় পাস্ট টেন্স, তাহলে পরেরটা হবে কি বলেন? পাস্ট পারফেক্ট। কিন্তু এমন যদি হয় যে ধরেন এখানে আছে ইট ইজ হাই টাইম, we dash our bad habits. অপশনে এ নাম্বার দেওয়া হলো গিভ, বি নাম্বারে দেওয়া হলো গিভ আপ, সি নাম্বারে দেওয়া হলো গেভ আপ। তখন আমাকে বুঝতে হবে যা ইট ইজ হাই টাইম, এটা তো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে পরের ভার্বটা হবে পাস্ট টেন্স, তাহলে সঠিক উত্তর হবে গেভ আপ। আর যদি এখানে ইজ না হয়ে ওয়াজ হইতো, তাহলে এখানে হ্যাড গিভেন আপ হইতো, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এমন যদি হয় যে উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম বা টাইম, এদের পরে সাবজেক্টটা নাই, তো সাবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু পরের ভার্বটা ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। সেটা এটা প্রেজেন্ট টেন্সই হোক আর পাস্টে হোক, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হবে। তার মানে সঠিক উত্তর তখন হবে টু গিভ আপ। আচ্ছা, তো আশা করি বুঝে গেছেন সবাই। এবার আসি 6 নম্বরে। আমরা জানি যে বিফোর বা আফটার যুক্ত যদি দুইটা ক্লোজ থাকে, সেক্ষেত্রে আমরা করি কি? একটা ক্লোজ হয় পাস্ট পারফেক্ট টেন্স, আরটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে? এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। বিফোরের আগেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, বাদ বাকিগুলো হয় কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে বিফোরের আগেরটা এবং আফটারের পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বাদ বাকিগুলো হবে পাস্ট ইনডেফিনিট। প্লিজ বাবা, যেমন আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য আমি লিখেছি, দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। এখানে বিফোর আছে, তাই বিফোর আগেরটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, আর পরেরটা হয়ে গেল কি? পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে দেখেন আফটার আছে, আফটারের পরেরটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, আর আগেরটা হয়ে গেছে পাস্ট ইনডেফিনিট। সুতরাং বিফোরের আগেরটা, আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট হবে, বাকিগুলো হবে পাস্ট ইনডেফিনিট। 8 নম্বরে দেখেন, যখন আমরা দেখবো কোথাও হোয়াইল আছে, ওয়েন মানেও যখন, হোয়াইল মানেও যখন, পার্থক্য হলো হোয়াইলের পরে কন্টিনিউয়াস মুড আসে। এই জন্য আমরা মনে রাখবো, যদি হোয়াইল থাকে, হোয়াইলের পরে আমরা কন্টিনিউয়াস টেন্স করব। তবে এমন যদি হয় হোয়াইলের পরে সাবজেক্ট নাই, শুধুই ভার্ব, তখন আমরা ভার্বটার সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস মুড নিয়ে আসবো। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট সহ একটা পূর্ণাঙ্গ ক্লোজ হয়, সেটা আমরা কন্টিনিউয়াস টেন্স করব। এখন প্রশ্ন হচ্ছে কোন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট নাকি পাস্ট? উত্তর হচ্ছে এই হোয়াইলের আগে যে অংশটা আছে ভার্বটা, সেই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে হোয়াইলের পরেরটাও হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর হোয়াইলের আগে যদি পাস্ট টেন্সে হয়, তাহলে হোয়াইলের পরেরটাও হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়াইলের আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগেরটা পাস্ট হলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি সাবজেক্ট না থাকে, তাহলে শুধুই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, ডোন্ট ডিস্টার্ব ইউর মাদার হোয়াইল ড্যাশ। সাবজেক্ট আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেন? কারণ আগেরটা প্রেজেন্ট ফর্মে আছে, হোয়াইল শি ইজ কুকিং। এবার দেখেন হোয়াইলের পরে সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব, আইএনজি করে দিচ্ছি, হোয়াইল রিডিং। হোয়াইল রিডিং আ বুক আই হার্ড আ সাউন্ড আউটসাইড। সুতরাং আমরা বুঝে গেলাম হোয়াইলের পরে সরাসরি ভার্ব হলে ভার্বের সাথে আইএনজি হবে, সাবজেক্ট সহ পূর্ণাঙ্গ ক্লোজ হলে সেটি কন্টিনিউয়াস টেন্স হবে। এবার আমরা 9 নাম্বার দেখবো, সো দ্যাট। আমরা জানি যদি কনজাংশন হিসেবে আমরা সো দ্যাট পাই, সো দ্যাট এর পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড হয়। আবার মনে রাখবেন মে অথবা মাইটও হতে পারে, ক্যান কুড অথবা মে মাইট প্লাস V1। তো আমরা ক্যান কুড লিখে অভ্যস্ত, মে মাইট লিখে অবশ্য অনেকে অভ্যস্ত না। মনে রাখবেন সো দ্যাট এর পরে স্ট্রাকচার সাবজেক্টের পর বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান অথবা কুড হয়,
প্রেজেন্ট টেন্সে ক্যান হয়, পাস্ট টেন্সে কুড হয়। কিন্তু যদি সেটা সম্ভাবনাময় কিছু বোঝায় তাহলে সেখানে ক্যান কুড না দিয়ে মে মাইট দিতে হয়। সেটা আবার কেমন জিনিস দেখেন, আগে এই বাক্যটা খেয়াল করেন। উই কাম হিয়ার, আমরা এখানে আসি সো দ্যাট উই ক্যান লার্ন সামথিং, আমরা যেন কিছু শিখতে পারি। এখানে সো দ্যাট এর আগের ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, তাই পরেরটা তো এখানে ক্যান দিয়েছি। যদি এখানে কাম না হয়ে কেম হইতো তাহলে এখানে ক্যান না হয়ে কুড হইতো। আশা করি এটা বুঝে গেছে। এখন যদি বাক্যটা হয় এরকম যে উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে, উই ড্যাশ। এখন অপশন দেওয়া হলো এ নাম্বারে ক্যান লিভ, বি নাম্বারে কুড লিভ, সি নাম্বারে মে লিভ, ডি নাম্বারে মাইট লিভ। তখন বুঝবেন যে নরমালি নিয়ম হচ্ছে সো দ্যাট থাকলে সাবজেক্টের পরে ক্যান কুড হয়, ফাইন, সেই হিসেবে বেশিরভাগই উত্তর করবে ক্যান লিভ। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা খেলেই কি আমরা বাঁচতে পারবো? এই গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের কাছে আছে? মোটেও নেই। সুতরাং খেলে বাঁচার সম্ভাবনা থাকে, তাই এটা সম্ভাবনাময় বিষয়, যেগুলো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যান কুড না দিয়ে মে মাইট দিব। সুতরাং এখানে সঠিক উত্তর হবে মে লিভ। একান্ত যদি অপশনে মে না পাওয়া যায় সেক্ষেত্রে ক্যান দিয়ে চালানো যায়, কিন্তু মে থাকা অবস্থায় ক্যান এখানে মূল্যহীন। আশা করি বুঝে গেছেন সো দ্যাট এর পরে কখন ক্যান কুড হবে আর কখন মে মাইট হবে। 10 নম্বর লেস্ট। উচ্চারণটা আসলে লিস্ট না বললেই ভালো হয়, উচ্চারণ লেস্ট। যদি লেস্ট থাকে, লেস্ট মানে হচ্ছে পাচ্ছে বা তা না হলে যদি। আরেকটা আছে LEAST, সেটা উচ্চারণ হচ্ছে লিস্ট। এই লিস্ট মানে ন্যূনতম, কিন্তু এটা হচ্ছে LEST, লেস্ট। লেস্ট থাকলে একটা আশঙ্কার বিষয় বুঝায়, তখন স্ট্রাকচারটা হয় এরপরে আগে সাবজেক্ট তারপরে শুড প্লাস V1। সুতরাং মনে রাখবেন যেখানে লেস্ট পাবেন পরের স্ট্রাকচার আপনারা খুঁজবেন সাবজেক্টের পরে শুড আছে কিনা। যেমন হি স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম, এটা বুঝে গেছেন। আমরা জানি কোথাও যদি সিন্স ফর এরপরে আমরা সময়ের উল্লেখ পাই, সিন্স ফর প্লাস টাইম, তাহলে আমরা বুঝে নেই নরমালি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে এরকম অনেক বাক্যই গঠন করা সম্ভব সিন্স ফর এর পর টাইম দেওয়ার পরেও সেটা কন্টিনিউয়াস টেন্স না করে পাস্ট টেন্সেও রূপান্তর করা যাবে, সেটা ব্যতিক্রম। কিন্তু সাধারণ কথা হচ্ছে সিন্স ফর এর পর টাইম থাকলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপ দেই, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি। যেমন একটা বাক্য দেখেন, শি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours অথবা সিন্স 9 o'clock। এখানে খেয়াল করেন, আমরা এখানে ফর এর পর টাইম দেখার কারণেই মনে করলাম আচ্ছা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই জন্য আমরা সাবজেক্টের পরে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি দিয়েছি। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলি সে 9টা থেকে কাজটা করতেছে, 9টার কথা বললে কিন্তু স্টার্টিং টাইম বুঝাবে, মানে কাজটা কখন শুরু হয়েছে 9টায়। এরকম যদি স্টার্টিং টাইম হয় মানে কাজ শুরু হওয়ার সময় বুঝায়, তাহলে সেই টাইমের পূর্বে বসবে সিন্স। আর যদি টোটাল টাইম বুঝায় মানে কখন শুরু হয়েছে সেটা বলা নাই, তবে কতক্ষণ হয়েছে সেটা বলা আছে, এরকম টোটাল টাইম বুঝালে হবে ফর। তাহলে স্টার্টিং টাইমের পূর্বে হবে সিন্স আর টোটাল টাইমের পূর্বে হবে ফর। আমি যদি বলি জুলিয়া 3 মাস যাবত অসুস্থ, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না কোন মাস থেকে শুরু হয়েছে, তখন হবে ফর 3 months। জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 months। আর যদি বলি জুলিয়া জানুয়ারি থেকে অসুস্থ, তখন আমাকে বলতে হবে জুলিয়া হ্যাজ বিন ইল সিন্স জানুয়ারি। সুতরাং বুঝতেই পারছেন স্টার্টিং টাইমের পূর্বে হবে সিন্স এবং টোটাল টাইমের পূর্বে হবে ফর, আর সিন্স ফর প্লাস টাইম থাকা মানে নরমালি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি যে যদি সিন্স যুক্ত দুইটা ক্লোজ পাই সেক্ষেত্রে সিন্সের একটা অংশ, আচ্ছা একটা মিনিট, হ্যালো, আচ্ছা। তো যখন দেখবেন দুই দিকে দুইটা ক্লোজ, মাঝখানে আছে সিন্স, হ্যাঁ, তখন একটা মজার নিয়ম আছে। সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট মানে কি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডেফিনিট।
কিন্তু সিন্স এর আগেরটাই যদি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সিন্স এর পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি বুঝলাম? সিন্স এর আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা হবে পাস্ট, সিন্স এর আগেরটা পাস্ট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হার লাস্ট, অনেক বছর হয়ে গেল আমি যখন তাকে শেষ দেখেছিলাম। আসলেই তাই। তাহলে সিন্স এর আগেরটা আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা হলো কি পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এখানে দেখেন একটা বাক্য আমি লিখেছি, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এখানে সিন্স এর আগেরটা আছে পাস্ট টেন্স আর পরেরটা হয়ে গেছে তাই পাস্ট পারফেক্ট টেন্স। কোন বাক্যে নো সুনার থাকলে অর্থগত ডিফারেন্স কেমন হয় স্যার? সরি, মানে অর্থগত ডিফারেন্সটা কেমন হয়, বাংলা অর্থগত ডিফারেন্সটা? হ্যাঁ, অর্থটা হচ্ছে এরকম যে অনেক বছর হয়ে গেছে যখন তাকে আমি শেষ দেখেছিলাম, আর এখানে হচ্ছে অনেক বছর হয়ে গেল যখন তাকে আমি শেষ দেখেছিলাম। একই অর্থ মনে হচ্ছে, পার্থক্যটা হলো এখানে ঘটনাটা আগে ঘটছে তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স, এই হচ্ছে বিষয়টা। যখন আমরা দেখব কোথাও নো সুনার আছে, নো সুনার থাকলে দুই ক্লোজের মাঝখানে বসবে দেন, আর হার্ডলি বা স্কার্সলি থাকলে দুই ক্লোজের মাঝখানে বসবে হোয়েন। তাহলে আমি একটা রিভিউ দিয়ে নেই, ভালো করে দেখেন। যখন আমরা দেখব, কি দেখব? কিছুই দেখবো না, হ্যাঁ আচ্ছা ওয়েট, কোথায় গেল? হ্যাঁ, ভালো করে সেটা খেয়াল করেন। যখন আমরা দেখব একটি ক্লোজ প্রেজেন্ট টেন্স, পরেরটা প্রেজেন্ট বা ফিউচার হবে। চিরন্তন সত্য নিয়মিত ঘটনা হলে প্রেজেন্ট টেন্স, সাধারণ ঘটনা হলে ফিউচার টেন্স। তার মানে কোনো ক্লোজ ফিউচার বা প্রেজেন্ট টেন্সে থাকা মানে অবশিষ্ট ক্লোজটা প্রেজেন্ট টেন্সই হবে। একটা ক্লোজ পাস্ট মানে পরেরটা হবে কন্ডিশনাল পাস্ট, আর কন্ডিশনাল পাস্ট মানে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভি ওয়ান। তার মানে কোনো ক্লোজ কন্ডিশনাল পাস্টে থাকা মানে অবশিষ্ট ক্লোজটি হবে সাধারণ পাস্ট টেন্স। একটি ক্লোজ পাস্ট পারফেক্ট হওয়া মানে পরেরটা হবে কন্ডিশনাল পারফেক্ট, আর কন্ডিশনাল পারফেক্ট মানে সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। আর কোন ক্লোজ কন্ডিশনাল পারফেক্টে থাকা মানে আগেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। যদি কোথাও আমরা দেখি উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, হাই টাইম আছে, সেটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটার ভার্ব হবে পাস্ট টেন্স আর বি ভার্ব হলে ওয়্যার হবে। কিন্তু উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, হাই টাইমের আগেটা যদি হয় পাস্ট টেন্স, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হবে। বিফোরের আগেরটা এবং আফটারের পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, বাকিগুলো হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। ওয়াইল এর পর সঙ্গে সঙ্গে ভার্ব থেকে ভার্বের সাথে আইএনজি হবে। পূর্ণাঙ্গ ক্লোজ হলে কন্টিনিউয়াস টেন্স হবে। সো দ্যাট এর পরে সাবজেক্ট, তারপর ক্যান কুড অথবা মে মাইট হবে। সম্ভাবনা বুঝালে মে মাইট, আর সক্ষমতা বুঝালে ক্যান কুড হবে। লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 দিতে হবে। যদি সিন্স পরের পর টাইম থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি হবে। উল্লেখ্য স্টার্টিং টাইমের পূর্বে সিন্স, টোটাল টাইমের পূর্বে ফর হবে। সিন্সের আগেরটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পরেরটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সিন্সের আগেরটি পাস্ট ইনডেফিনিট টেন্স মানে পরেরটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। নো সুনার থাকা দুই ক্লোজের মাঝে হবে দেন, হার্ডলি স্কার্সলি থাকলে দুই ক্লোজের মাঝে হবে হোয়েন। চলেন আমরা এখন অনুশীলন করি। Let's exercise now. শিয়াব, লেটস এর ব্যবহারটা তোমার মনে আছে? চলো যাই, এর ইংলিশ জানি কি হবে? লেটস গো, না কি হবে? চলো খাই, লেটস ইট, তাহলে চলো খেলি, আর কি হবে? লেটস প্লে, লেটস প্লে, রাইট। আচ্ছা, তো আমাদের এখন যে বাক্যটা আছে সেটা হলো যে এর উচ্চারণটা আমরা লেটস বলবো না, বলবো লেস, টিটাকে সাইলেন্ট রেখে লেস। আচ্ছা, তো আমরা একটা বার দেখতে পাচ্ছি দিস কুড হ্যাভ ওয়ার্কড। এখানে কুড হ্যাভ ওয়ার্কড দেখে আমরা বুঝলাম এটা কন্ডিশনাল পারফেক্ট। যদি এটা কন্ডিশনাল পারফেক্ট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট, তা আমরা সাবজেক্টের পরে হ্যাড লাগবে। সুতরাং একের সঠিক উত্তর এ নাম্বার অপশনে হ্যাড। 2 নাম্বার, মাহিয়া আমাকে বলো সঠিক উত্তর কি হবে? 2 নাম্বার, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, সঠিক উত্তর কি? ঝটপট সবাই রেডি থাকেন, আনমিউট করেন, সবাই আনমিউট করেন, যারা জিজ্ঞাবো ঠাস করে বলবেন 30 সেকেন্ডের মধ্যে। সবাই আনমিউট করেন একটু, থ্যাংক ইউ, সবাই আনমিউট করেন। মাহিয়া কই? মাহিয়া নেই। তাসনিম মুজাহিদ বলবে 2 নম্বরের সঠিক উত্তর কি হবে? ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং ড্যাশ। তাসনিম ফ্রম গোপালগঞ্জ। জি স্যার।
2 এর সঠিক উত্তর কি হবে? জি স্যার বলতেছি। অন্য কেউ বলা যাবে না, শুধু তাসনিম বলবে। ইফ আই হ্যাড নোন, এটা কি পাস্ট পারফেক্ট? জি স্যার। একটা অংশ পাস্ট পারফেক্ট হলে পরেরটা কি হয় জানি? স্যার একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা হবে কন্ডিশনাল। পরেরটা কন্ডিশনাল কন্ডিশনাল স্যার আই উড হ্যাভ গান টু দ্য রাইট। জি স্যার কন্ডিশনাল কন্ডিশনাল পারফেক্ট পারফেক্ট হবে টু দ্য স্টেশন। আই উড হ্যাভ গান টু দ্য ওকে, স্টেশন। তাসনিম আবার 3 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? তাসনিম 3 নম্বর, ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই। এটা আছে স্যার এখানে ওয়্যার হবে স্যার। ওকে, থ্যাংক ইউ তাসনিম, মিউট থাকুক এখন। এবার মাইদুল আমাকে বলবে ইফ ইউ মেক ডিলে ইউ ড্যাশ দ্য ট্রেন। এখানে কোনটা হবে এবং কেন হবে? ঝটপট মাইদুল, 30 সেকেন্ড সময়। স্যার উইল মিস। কেন উইল মিস হবে? কারণ স্যার ইফ ইউ মেক ডিলে, যদি দেরি অর্থ করি তাহলে হচ্ছে অর্থ জানি না, নিয়ম কি? মেক প্রেজেন্ট টেন্স। জি স্যার মেক প্রেজেন্ট টেন্স, এই কারণে স্যার। আর এখানে পরেরটা তো প্রেজেন্ট বা চিরন্তন। ফিউচার। জি স্যার। সাধারণ ঘটনা তাই ফিউচার। জি স্যার চিরন্তন ওকে সত্য মাইদুল, না, তাহলে ওই 5 কারণে। নম্বরের সঠিক উত্তর কি হবে? পাস, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর। হ্যাড বিন মোর। হ্যাড হবে, কেন হ্যাড হবে? কারণ স্যার দিস কুড হ্যাভ ওয়ার্ক, এখানে কন্ডিশনাল পারফেক্ট, পরেরটা হবে কি? কন্ডিশনাল পাস্ট পারফেক্ট। পারফেক্ট। পাস্ট 35 পারফেক্ট। তম বিসিএস এর প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ মাইদুল। আমি এবার প্রশ্ন করব তারিনকে। হোয়ার আর ইউ তারিন? তারিন, ইফ আ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার। তারিন। স্যার এটা ডাস সম্ভবত। ওকে, এখন আমি এটা যদি ব্যাখ্যা করে দেই, ধরেন আমরা এখানে ডাস দিলাম। মনে রাখেন ডাস বাক্যে ব্যবহার হয় 2 কারণে। একটা হচ্ছে ডাস নিজেই বাক্যের মূল ভার্ব হিসেবে বসে, আরটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যদি এখানে ডাস মূল ভার্ব হিসেবেই বসে তাহলে কিন্তু এই লস ভার্বটার দরকার নাই, তার মানে মূল ভার্ব হিসেবে ডাস বসবে না। এখন আসি ডাস অক্সিলারি ভার্ব হিসেবে বসে কিনা। ডাস একটা বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন যখন বাক্যটা নাবোধক হয় বা প্রশ্নবোধক হয়। এই বাক্যটা কিন্তু নাবোধকও না প্রশ্নবোধকও না, সুতরাং ডাস বসার কোনো চান্স নাই। এবার যেহেতু এটা চিরন্তন সত্য, রুবি এটা পাথর, ঘষলে রং উঠে যায়, তাহলে তো প্রেজেন্ট টেন্সই হবে। প্রেজেন্টের ভার্ব ছিল 2টা, একটা হলো ডাজ, একটা হলো হ্যাজ। ডাজ বসতেছে না। এবার আসি হ্যাজ। তো আমি যদি হ্যাজ দেই, হ্যাজের পরে তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। যদি এখানে থাকতো লস্ট তাহলে হ্যাজ হইতো, যেহেতু নেই তাহলে হ্যাজও হবে না। সুতরাং ফিউচার ছাড়া কোনো উপায় নেই, সঠিক উত্তর উইল। এর নাম হলো কমন সেন্স। এটা দারুণ প্রশ্ন। ওকে তারিন, ইফ উই হ্যাড আ বোট, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট নাকি পাস্ট পারফেক্ট? ইফ উই হ্যাড স্যার আ এটা বোট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা কি হয়? কন্ডিশনাল পারফেক্ট নাকি কন্ডিশনাল পাস্ট হয়? স্যার কন্ডিশনাল পারফেক্ট। কেন পারফেক্ট হয়? যদি একটা হয় পাস্ট পারফেক্ট তখন না হবে কন্ডিশনাল পারফেক্ট। জি স্যার উড হবে, উড ক্রস। তাহলে কন্ডিশনাল পাস্ট হবে, শুধু উড ক্রস হবে। সঠিক উত্তর এ নাম্বার অপশন, উড ক্রস। ওকে, আমাকে এবার ইয়া বলবে, কি জানি বলে নাম হলো শোভন। শোভন, হোয়ার আর ইউ এন্ড হাউ আর ইউ? শোভন। জি স্যার, ভালো আছি স্যার। 8 নম্বর প্রশ্ন, হোয়ের ওয়াটার স্যার ড্যাশ। কোনটা বলবো? হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন। স্যার বি হবে, when water freezes it turns into ice. ফ্রিজেস, অলরাইট। 9 নম্বর প্রশ্ন কি হবে? জাস্ট নাও হি ড্যাশ। Just now he স্যার এক দেখা যাচ্ছে না স্যার। Just now he কোন বাক্যে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট। if you just now he was having না, কোন বাক্যে জাস্ট। দুঃখিত স্যার, is having হবে মোস্ট প্রবাবলি। আর একটু ঠান্ডা মাথায় ভাবলেই উত্তর হয়ে যাবে। আর একটু ঠান্ডা মাথায় ভাবেন। Just now কোন বাক্যে রিসেন্টলি জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, রাইট? জি স্যার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্টের পরে কি লাগে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাঁ স্যার, তাহলে হি এর সাথে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাজ হবে স্যার। তাহলে হ্যাজ দিয়ে কোন অপশন শুরু? বি। স্যার বি। এখানে হ্যাজটা অক্সিলারি Has had. ভার্ব আর হ্যাভের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি হয়েছে? হ্যাড। তাহলে বি নাম্বার যে Had. সঠিক উত্তর, এটা তো এখন মনে হয়েছে তাই না? জি স্যার। তার মানে কি? তার মানে জানা আছে কিন্তু তাড়াহুড়ার কারণে উত্তরটা ভুল হয়েছিল। সঠিক উত্তর এখানে হ্যাজ হ্যাড। এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, হ্যাড হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, আরেকটা প্রশ্ন শোভনের কাছে। 10 নাম্বার, দা টিচার সেইড, এটা তো পাস্ট টেন্স। তাহলে পরের জি, স্যার। অংশটা কি হওয়া উচিত?
পরেরটা প্রেজেন্ট, পরেরটা চিরন্তন সত্য তো স্যার, চিরন্তন সত্যর তাহলে ক্ষেত্রে মোস্টলি প্রেজেন্ট হবে। তাহলে কি উত্তর হবে? দ্য টিচার said that the earth moves round the sun. মুভস রাউন্ড দ্য সান, রাইট। তাহলে আমরা জানি একটা অংশ এই past নাম্বারটা হলে পরেরটা পাস্ট হয়, কিন্তু চিরন্তন সত্য হলে সবসময় প্রেজেন্ট, সুতরাং মুভস চিরন্তন হবে। সত্য। ওকে, থ্যাংক ইউ শোভন। এবার আমার প্রশ্ন হবে কার কাছে? শবনম। শবনম, শবনম কই? শবনম কি অবস্থা? শবনম কি আছে? খাদিজাতুল কোবরা আছে? আসসালামু আলাইকুম স্যার, জি আছি। আচ্ছা, তাহলে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। 36তম বিসিএস এর প্রশ্ন, সঠিক বাক্যটা খুঁজে বের করো। স্যার ইয়েস্টারডে ইয়েস্টারডে থেকে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট, না স্যার, পাস্ট পারফেক্ট? স্যার এটাও স্যার ফার্স্ট পারফেক্ট হবে। কেন? নো, আর একটু ভাবতে হবে। কোন বাক্যে লাস্ট, অ্যাগো, ইয়েস্টারডে এগুলো থাকলে পাস্ট স্যার এটা কি ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনিট হবে? হ্যাঁ, ইয়েস্টারডে থাকলে তো পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে স্যার হি ওয়েন্ট হোম হবে, স্যার ডি হবে। ইউ ওয়েন্ট হোম। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। তো খাদিজাতুল কোবরার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি কোথায়? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলা এটারে কি বলে? সঠিক বাক্য ব্রাহ্মণবাড়িয়ার। সঠিক বাক্য খুঁজে বের করো, এটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কি হবে? জি স্যার। সঠিক বাক্য খুঁজে বের করো, এটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কি হবে? স্যার স্যার আসলে স্যার আমাদের এখানে আঞ্চলিক ভাষা এটা এইভাবেই বলবে স্যার, কিছুটা মানে ইয়ে হবে আর কি, এরকম যে সঠিক বাক্যটা খুঁজা বের করো। ও আচ্ছা, খুঁজা বের করো। খুঁজে বের করো। আচ্ছা, ওকে। খুব একটা চেঞ্জ হয় না, হ্যাঁ আচ্ছা, খুব একটা। আরেকটা প্রশ্ন উত্তর দিতে হবে। 12 নাম্বার, আই ওপেন দ্য ডোর as soon as I dash the bell. ওপেন, As soon as I open the door, ওপেন কোন টেন্স? জি স্যার। স্যার এটা তো স্যার পাস্ট। একটা অংশ পাস্ট হলে পরেরটা কি হয়? পাস্টই হবে না? জি স্যার, স্যার এটা হবে স্যার পাস্ট পারফেক্ট। নো, এমন কি বলছি? স্যার পাস্ট ইনডিফিনিট হলে স্যার এটা কি? স্যার আমার একটু উল্টাপাল্টা লাগতেছে। তাড়াহুড়ার কারণে এমন হচ্ছে। একটা অংশ পাস্ট হলে পরেরটাই পাস্ট, যখন এখানে আফটার থাকতো তখন তো পাস্ট পারফেক্ট, সেটা তো নেই। তো সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন, হার্ড। রাইট? আচ্ছা ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ খাদিজা। আমি এবার প্রশ্ন করব মাইদুলকে। মাইদুল, যে উই ওয়েটেড, মাইদুল না, মাইদুলকে প্রশ্ন জিজ্ঞেস করেছি, মাইদুল না, এবার আমাকে বলবে রাজীব। রাজীব, জি স্যার। উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। প্রথমে রাজীব আমাকে বলতে হবে এখানে ওয়েটেড কোন টেন্স? স্যার পাস্ট টেন্স। একটা অংশ পাস্ট হলে পরেরটা কোন টেন্স হয়? স্যার পাস্ট পারফেক্ট। এমন কি কোনো নিয়মে বলছিলাম একটা অংশ পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়? একবারও বলছি? আছে এরকম কোনো নিয়ম? সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। এটা সিন্স তো এখানে নাই। আনটিল আছে স্যার। আনটিল তো সিন্স না। সুতরাং কথা হচ্ছে একটা অংশ পাস্ট টেন্স হলে পরেরটাও নরমালি কি হবে? পাস্ট হবে, রাইট? তো পাস্ট যদি হয় তো সি নাম্বার তো পাস্ট পারফেক্ট হবে না, ডি নাম্বারও পাস্ট পারফেক্ট হবে না। জি, তাহলে আনটিলটা স্যার দেখি না। এ আর বি এর মধ্যে কি দেওয়া যায়? টুক অফ। টুক অফ স্যার। আচ্ছা, কেন ডিড নট টেক অফ হবে না? স্যার আনটিল আছে। স্যার আনটিল যেহেতু বোঝাতে স্যার যতক্ষণ না, মানে আনটিল মানেই না, তাই আর নতুন করে নাম দেয়া যাবে না। থ্যাংক ইউ। জি স্যার যতক্ষণ না। ওকে, আমার এবার কোশ্চেন হবে কার কাছে? রেহানা রিদি, দা মাস্টারনি, কি অবস্থা? রিদি কই? রিদি নাই। রিদি কথা কি শুনতে পাচ্ছে? এই মাস্টারনি আনমিউট করো, শুনে না। মাহিয়া বলো। মাহিয়া কই? কেউ কথা শোনে না কেন? আচ্ছা সুমন। কারণ এটা তো প্রবলেম, শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা মাহিয়া নেটওয়ার্কের প্রবলেম, ওকে। সুমন বলো যে 15 নম্বর প্রশ্ন, 15, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার, সঠিক উত্তর কি হবে? 24তম বিসিএস এর প্রশ্ন। ঠান্ডা মাথায় দেখো, হোয়াইল থাকলে কি হয় তো বলো। স্যার এখানে হোয়াইল থাকলে সাধারণত স্যার এখানে পরের তো আমরা দেখলাম এটা হলো পাস্ট টেন্সে আছে, তাহলে পরবর্তীটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে ওয়াজ কুকিং হবে। হ্যাঁ অবশ্যই ওয়াজ কুকিং হবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা রিদি যদি আনমিউট না করো পরের ক্লাসে ঢুকতে দিব না। আচ্ছা এরপরে কাকে আমি জিজ্ঞেস করব? এরপরে দিগন্ত, দিগন্ত বলো যে 20 নম্বর প্রশ্ন, হার্ডলি স্কার্সলি হ্যাড দ্য ট্রেন স্টপড ড্যাশ। দিগন্ত। আচ্ছা শোভন, শোভন বলবে হার্ডলি স্কার্সলি হ্যাড দ্য ট্রেন স্টপ ড্যাশ। স্যার হার্ডলি হার্ডলি বা স্কার্সলি থাকলে মাঝখানে কনজাংশন হিসেবে না না না, শোভন বলবে। স্যার when হবে, when we got down। রাইট, when we got down, কারণ আমরা জানি হার্ডলি স্কার্সলি হলে মাঝখানে when বসবে, আর নো সুনার থেকে মাঝখানে দেন বসবে। ওকে ফাইন। আমি এবার 23 নম্বর প্রশ্নটা জিজ্ঞেস করব, আর ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই ডিটেকটিভস টু লোকেট দোজ ক্রিমিনালস হু ড্যাশ। এই বাক্যটা আমি জিজ্ঞেস করব শেখ, না এটা আমি জিজ্ঞেস করবো আচ্ছা মাইদুল। মাইদুল এখানে সঠিক উত্তর কি হবে? জি স্যার। অর্থ বুঝতে যে টাইম দিচ্ছ সেই টাইম ইনভেস্ট না করে এখানে জাস্ট চিন্তা করে এখানে ভার্বটা কোন টেন্সে আছে? ওয়াজ কন্ডাক্টেড স্যার। কোন টেন্স? স্যার এখানে মানে প্যাসিভ ভয়েসে আছে স্যার। ও প্যাসিভ ভয়েস, টেন্স কোনটা? ওয়াজ কি প্রেজেন্ট নাকি পাস্ট? সরি স্যার, পাস্ট টেন্স স্যার, পাস্ট টেন্স। একটা অংশ যদি পাস্ট টেন্স হয় পরের অংশটা কি প্রেজেন্ট হবে নাকি পাস্টের মধ্যেই? পাস্টই হবে স্যার, তো পাস্ট এখানে হবে হ্যাভটা কি প্রেজেন্ট, প্রেজেন্ট নাকি পাস্ট? স্যার। হ্যাড এসকেপড হবে। তার মানে সঠিক উত্তর হবে পাস্ট টেন্সের মধ্যে বি নাম্বার, হ্যাড এসকেপড। এছাড়া বাদ বাকি সবই হচ্ছে প্রেজেন্ট। সুতরাং আমরা কি বুঝলাম? অর্থ না বুঝলেও সমস্যার কিছু নেই, আমরা টেন্স নির্ণয় করব। জি স্যার। ওকে এবার আমার প্রশ্ন হবে কার কাছে, কার কাছে, কার কাছে প্রশ্ন হবে? হ্যাঁ সুমনের কাছে আবারও প্রশ্ন। ইট ইজ টাইম বা হাই টাইম ইউ রিয়ালাইজ ইউর মিস্টেক। সুমন এখানে ইউ রিয়ালাইজ এর সঠিক ব্যবহারটা কি হবে? এখানে ইটস মানে হলো ইট ইজ হাই টাইম, তাহলে ইউ রিয়ালাইজ এর সঠিক ব্যবহার কি হবে সুমন? ইউ রিয়ালাইজড, এটা এ নাম্বার হবে, পাস্ট টেন্স হবে, রাইট? যেহেতু এটা প্রেজেন্ট পার্ট হবে পাস্ট টেন্স। ওকে সুমন লাস্ট প্রশ্ন তোমার কাছে, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, এখানে ড্যাশ কি হবে? সিন্স, ফ্রম, আফটার, টিল। 2000 সাল থেকে আমি ঢাকায় আছি। স্যার এখানে সিন্স হবে, সিন্স হবে, রাইট? সিন্স হবে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম সবাই যে এখানে প্রচুর পরিমাণ অনুশীলন করার জায়গা আছে, বুঝতে পারছেন? আমি পরীক্ষা কম নেই এই জন্যই, পরীক্ষা আমি নিব না তা না, পরীক্ষা আমি নিব ঠিকই, একসময় পরীক্ষা আমি মাঝে মাঝে নিব, ওই দিন প্রস্তুতি সারা পরীক্ষা নিব, তার নাম হচ্ছে সারপ্রাইজ টেস্ট। আমি প্রত্যেকটা শীটেই কিন্তু খেয়াল করবেন আমি অনেকগুলো করে প্রশ্ন দেই, কিন্তু আফসোস অনেকে হয়তো এটাকে কাজে লাগান না। সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনাদেরকে আগে এই যে কন্ডিশনালের নিয়মগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে, পড়ার পর এই প্রশ্নগুলোর উপর আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর উত্তরমালা দেওয়া থাকবে, কিন্তু আপনার উত্তরটা দেখবেন না, ঢেকে রাখবেন, উত্তরটা ঢেকে রাখবেন। এরপর যখন পরীক্ষা দেওয়া শেষ তারপর উত্তরটা মিলাবেন, মিলাই দেখবেন কতটা সঠিক কতটা ভুল। যেগুলো ভুল সেগুলো আগে নিজে উপলব্ধি করবেন কেন ভুল, বোঝেন কিনা। যদি বোঝেন তো ফাইন, আর যদি না বোঝেন তখন আমাকে জিজ্ঞেস করুন। এই হচ্ছে আজকের ক্লাসে আমাদের টেন্স এবং কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আরেকটা বিষয় হচ্ছে আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিব, অনেকে আমার কাছে ভর্তির জন্য নক করে, তাদেরকে আমি বলি যারা ভর্তির জন্য নক করে তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আমি 44তম বিসিএস প্রিলিমিনারি ব্যাচে একটা শুরু করব নতুন করে, 01623739274। যারা 44তম বিসিএস প্রিলিমিনারি কোর্স করতে চায় আপনাদের মধ্যে বা পরিচিত যারা আছে
তাদেরকে বলতে পারেন আমি খুব শীঘ্রই নতুন একটা একদম ফ্রেশ ব্যাচ চালু করব। এই ব্যাচে ক্লাসের সংখ্যা হবে 50টা, একটু বেশি ক্লাস হবে, সময় তাদের নাম্বার অফ ক্লাস হবে 50টা, 50 ক্লাসেস। আর এখানে কোর্স ফি 5000 টাকাই থাকবে। তবে যারা ঈদের আগে এডমিশন নেবে এরা 1000 টাকা কমে ভর্তি হতে পারবে, অর্থাৎ 4080 টাকায় এডমিশন নিতে পারবে, এর কম অবশ্য হবে না। আমি জানি কারণ স্টুডেন্ট সংখ্যা আমি কম পাবো, তাও চলবে। যেখানে 4000 টাকায় অনেক জায়গায় বিসিএস প্রিলিমিনারি পুরো কোর্স করা যায়, সেখানে আমি শুধু ইংলিশে 4000 টাকা নিব। কারো খুব ব্যক্তিগত সমস্যা থাকলে অর্থনৈতিক, সেটা তো আলোচনার বিষয়, এ হচ্ছে কোর্স ফি। কারো খুব সমস্যা থাকলে তার জন্য 3060 টাকা নেওয়া যাবে, খুব সমস্যা থাকলে। আচ্ছা, আপনাদেরও যারা আছে 44তম প্রিলিমিনারি করতে আগ্রহী, এদেরকে আপনি ইনফর্ম করতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা যদি কথা বলেন অনেকেই কিন্তু এই কোর্সটা